থেকে গত 15 তারিখে তাকে 5 দফা আমরা সাজেশন আমরা দিয়েছি। তিনি আমাদের কথা শুনেছেন, বললেন করবেন, কিন্তু আমরা প্রকৃত অর্থে সেরকম কোনো পজিটিভ উদ্যোগ দেখি না। হাসপাতালগুলোতে এখনো অব্যবস্থা। ওমিক্রন যে নতুন ভেরিয়েন্ট, এটা চিহ্নিত করার জন্য যে প্রয়োজনীয় কিটস দরকার, গত 2-2.5 মাস এত চিৎকার চেঁচামেচি হচ্ছে, বক্তৃতা হচ্ছে, কিন্তু এখন অবধি এটা পৌঁছায়নি। এখন পরীক্ষা নিরীক্ষা কম করিয়ে কম দেখানোর চেষ্টা হচ্ছে, কিন্তু এভাবে তো রোগ মোকাবেলা করা যায় না। আমরা আশা করব সরকার তার হুঁশ ফেরাবেন। তৃতীয়ত হলো, আমাদের রাজ্যের যে এই 46 মাস বয়সী যে বিজেপি আইপিএফটি সরকার, এটা যেন একটা যে রাডারলেস জাহাজ সমুদ্রে চলতে গেলে পরে রাডার থাকে, উত্তরে যাচ্ছে না দক্ষিণে যাচ্ছে, এবং আবহাওয়ার দিক সব নির্ণয় করার জন্য এই সরকার যত বয়স হচ্ছে, শুরু থেকেই তার কোনো দিশা ছিল না। এখন বলা যেতে পারে সম্পূর্ণ দিশাহীন। এবং আমি কতগুলি ঘটনা এখানে আমি তুলে ধরব যে কিভাবে তার প্রতিফলন আমাদের রাজ্যের সমাজ জীবনে, অর্থনৈতিক ক্ষেত্রেতে, শিক্ষা ক্ষেত্রেতে, স্বাস্থ্য ক্ষেত্রেতে প্রতিদিন তার গুরুতর প্রতিফলন সেখানে ঘটছে। প্রথমত হলো দুর্নীতি, কারাপশন। এটা প্রায় প্রতিটি দপ্তরে, আপনাদের সংবাদপত্র, সংবাদ চ্যানেল, সোশ্যাল মিডিয়া সর্বত্র ভেসে আসছে যে এটার কোনো আর সীমা সংখ্যা নেই, হাতে বিগতে। এবং এই সময়তে বিভিন্ন পত্রিকাতে উঠেছে, একমাত্র TSECL এখানে একজন দুর্নীতিপরায়ণ একজন এই চেয়ারম্যানকে বসানো হয়েছে। তার সম্পর্কে এহেন কোনো সংবাদপত্র নেই তার দুর্নীতি এই চারি পদক্ষেপের কথা উঠছে না, কিন্তু সরকার তাকে সরাতে পারছে না। কোথায় তার গিটটা বাধা আমাদের বুঝতে অসুবিধা হয় না, কেন তাকে সরানো যায় না? যার সম্পর্কে দপ্তরের ইঞ্জিনিয়াররা, দপ্তরের কর্মীরা, গ্রাহকরা অতিষ্ঠ। কোনো তুফান বাতাস নেই, যখন তখন লোডশেডিং হয়ে যাচ্ছে, পাওয়ার কাট হয়ে যাচ্ছে, কিন্তু এই ভদ্রলোক বহাল তবিয়তে। তো কেন তাকে সরানো যায় না একটু অনুমান করতে পারেন। আরডি ডিপার্টমেন্ট, সেটা সম্পর্কেও পত্রপত্রিকাতে অভিযোগ যে সোশ্যাল অডিট, রেগার আইন অনুযায়ী একটা সামাজিক অডিট করার ব্যবস্থা আছে। এই সোশ্যাল অডিট কেন্দ্রীয় সরকারের যে পোর্টাল, তারা বলছে এই রাজ্যের মধ্যে 1/4 অডিট হয়নি, আর রাজ্য সরকার বলছে আরেক রকমের। দুটার মধ্যে কোনো মিল নেই। এবং রাজ্যে সোশ্যাল অডিটের যিনি ডাইরেক্টর, তার প্রাথমিক রিপোর্ট আপনাদের পত্রিকাতেই উঠেছে, 183 কোটি টাকা গরমিল যথারীতি সরকারের কোনো টনক সেখানে নেই, নড়ছে না। এরকম প্রায় সমস্ত দপ্তরে, স্বাস্থ্য, শিক্ষা, এমনকি এই স্বরাষ্ট্র, সমস্ত দপ্তরে প্রতিদিন একটা ব্লকের চিত্র ফুটে উঠছে। এবং দুর্ভাগ্যের হলো, যিনি এই দপ্তরের দায়িত্বে, রাজ্যের মাননীয় উপমুখ্যমন্ত্রীও সেই চরেলাম ব্লকের চিত্র ফুটে উঠছে। ওইদিকে ঋষ্যমুখ, জাম্পুই হিল, জাম্পুই জলা, প্রতিদিন। এবং কান পাতলে শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, এই হাসি মস্করা হচ্ছে, ঠাট্টা হচ্ছে যে রাজ্যের কোনো কোনো দপ্তর
এটা বাপ পুতের এই লুটের আখড়া, কোনো কোনো দপ্তর আবার ভাই ভাতিজার লুটের আখড়া, তাছাড়া মন্ডল ইত্যাদি ইত্যাদির সাথে তো সেখানে আছি। পিএমএওয়াই, প্রাইম মিনিস্টার আবাস যোজনা, যেটা নিয়ে কদিন আগেও জঘন্য এইভাবে বাগাড়ম্বর করে গেলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। যে আজকে আমাদের রাজ্য কমিটির সবাই রিপোর্ট, প্রায় প্রত্যেকটা মহকুমা থেকে পিএমএওয়াই এর প্রাইম মিনিস্টার আবাস যোজনার যারা বেনিফিশিয়ারি, তাদের কাছ থেকে 5 থেকে 40,000 টাকা অবধি বেনিফিশিয়ারিদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। বলছে না, এই টাকা না দিলে তোমাদেরকে দ্বিতীয় কিস্তি দেওয়া হবে না। সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যে সেখানে যারা বেনিফিশিয়ারিরা, বিধবা মা, খেত মজুর, সাধারণ মানুষ, জুমিয়া, তারা বলছেন, কিন্তু সরকারের কোনো ধরনের হেলদুল নেই। তা আমরা দাবি জানাচ্ছি, যারা এইভাবে প্রকাশ্যে এসে বলছেন, সরকার যদি সত্যি এই স্বচ্ছতার নানা রকমের দাবি তারা জানান, সেই সৎ সাহস থাকে, এই সমস্ত সোশ্যাল মিডিয়া এগুলি ফলো করার জন্য তারা অসংখ্য লোক সরকারের টাকায়, বিজেপির আইটি সেলের লোক তারা পালছেন। ওই মহাকরণের মধ্যেও অবৈধভাবে বিজেপির কিছু লোককে দিয়ে বহিরাগত একজন ওএসডি তার নেতৃত্বাধীনে সেখানে লোক বসিয়েছেন। এই সমস্ত যে তথ্য দিচ্ছে যারা দুর্নীতির, এদের ক্লিপসগুলো এই অনুসরণ করে তদন্ত করুন, কারা এর সাথে যুক্ত, কারাই টাকা খাচ্ছে, কিভাবে এই প্রকল্প রূপায়িত হবে, এটা দেখুন। তাছাড়া যে আলোচনা হয়েছে টিএসআর নিয়োগে, সেখানেও দুর্নীতি, এবং সেখানে একজন মন্ডল প্রেসিডেন্টের নাম এসছে, এবং সে অভিযোগকারিণী তিনিও শাসক দলের একজন নেত্রী। যথারীতি এই ক্ষেত্রেতেও কোনো ধরনের এফআইআর নেই, কোনো ধরনের তদন্ত নেই। এবং শুধু তা না, যে যারা এই সরকারের অধীনে পার্ট টাইম বা ডিআরডব্লিউ চুক্তিবদ্ধ এরকম নানা কাজে যুক্ত আছেন, এরা বেতন পাচ্ছে না। বিশেষ করে আরডি ডিপার্টমেন্টে মাদ্রাসা কর্মীদের মধ্যে এই ঘটনাগুলি ঘটছে। তারপর যে সরকার বহু ডাকডোল পিটিয়ে বলছে আমরা ধান ক্রয় করছি, হ্যাঁ ভালো, কিন্তু কৃষকদের ধান উঠার পরেই কেনা উচিত। কারণ কৃষকরা তার ফসল তোলার পরে ঋণ করে তাকে সার কিনতে হয়, ওষুধ কিনতে হয়, ট্রাক্টর ভাড়া করতে হয়, অন্যান্য খরচাপাতি করতে হয়। ধান উঠে যাওয়ার পর যদি 2-3 মাস পরে যে ধান কেনে, তাহলে কৃষকরা সে বেনিফিট পায় না। এতে কি হয়েছে, যে যেখানে যেখানে এই প্রকিউরমেন্ট সেন্টার করা হয়েছে, সেখানে মিডলম্যান, ফরিয়া, তাদেরই দাবাদাবি। কৃষকরা, জমিয়ারা সরাসরি গিয়ে ধান বিক্রি করতে পারছেন না। এমনিতেই যে দাম দিচ্ছে এটা ঠিক সে উচিত মূল্য না, রেমুনারেটিভ প্রাইস না। তার উপরে হলো যে স্থানীয় বিজেপির কেউ কেটা তাকে দিয়ে তার নামে ধান বিক্রি করাতে হবে, অর্থাৎ মাঝখানে কিচ্ছু না করে এই বইফুল লোকগুলো সমস্ত এই সুযোগ সুবিধাগুলি হাতিয়ে নিচ্ছে। এই সময়তে আপনারা জানেন যে ডিসেম্বর মাসের মাঝামাঝিতেও অকাল বর্ষণ হয়েছিল, তখন ধান কাটা মাত্র শুরু হয়েছিল, কৃষকদের প্রচুর ক্ষতি হয়েছে। গত 2-3 দিন ধরে আবার বৃষ্টি হচ্ছে। এতে শুধু ধান না, যারা ফুলকপি করেছেন, বাঁধাকপি করেছেন, আলু যারা তুলতে পারেননি, টমেটো যারা করেছেন, এই রাজ্যের মধ্যে প্রচন্ড ক্ষতি হয়েছে। সরকার একটা সার্কুলার দিয়ে এই দায়িত্ব খালাস এদের তথ্য আনার জন্য, কিন্তু আজ পর্যন্ত কোনো মহকুমাতে একজন কৃষকও একটা নয়া পয়সা
কোনো সাহায্য পাননি। এ হলো যে আমাদের দেশের প্রধানমন্ত্রী বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর যে 2022 সালের মধ্যে আয় দ্বিগুণ করার, কৃষকদের জন্য তাদের যে মায়া কান্না, তার এই চিত্র। তো এরকম একটা জায়গায় রাজ্য সরকারের অধীনে সরকারি দপ্তরগুলো যখন এরকম অনিয়ম করছে, এডিসি পিছিয়ে থাকবে কেন? এডিসিতে সেখানে টিপরা মথা বহু আকাঙ্ক্ষা, আশা আকাঙ্ক্ষা যে ইয়ে করে তারা ক্ষমতায় এসছেন। ভালো, তারা শুধু এডিসি দখল করবেন না বা করেননি, এ রাজ্যে এই গ্রেটার ত্রিপুরা লাইন করবেন, ত্রিপুরা রাজ্যের যে ত্রিপুরী বা ত্রিপুরাদের জন্য বহুত কিছু করবেন। ঠিক আছে, গণতান্ত্রিক দেশে কেউ এরকম স্বপ্ন দেখতে কোনো বাধা নেই। কিন্তু এডিসিতে আমরা কি দেখছি, এই অল্প সময়ের মধ্যে মাত্র গত 9-10 মাস তারা ক্ষমতায়, ইতিমধ্যে সেখানে স্বজন পোষণ, ইঞ্জিনিয়ারিং চাকরি, অন্যান্য চাকরি নিয়ে কারা পাচ্ছেন, সেখানে খুব বিক্ষোভ হচ্ছে। এডিসির চিফ এক্সিকিউটিভ মেম্বার, চেয়ারম্যান, ইএম, তাদের পরিবারে গণ্ডির বাইরে এই সুযোগগুলো কেউ পাচ্ছেন না। গ্রামে যখন অভাব, অনটন এবং নানাভাবে মানুষের মধ্যে এই সমস্যাগুলি আরো বাড়ছে, তখন বিজেপি এবং এই মথা অর্থাৎ রাজ্যের যারা শাসক দল এবং এডিসির শাসক দল কোথায় এগুলোর পরিত্রাণের জন্য তারা উদ্যোগ গ্রহণ করবেন। কিন্তু তাদের প্রতিযোগিতা হলো বিজেপি আজাদি কা অমৃত উৎসব নামে লক্ষ লক্ষ টাকা খরচ করছে, যার সাথে আজাদির কোনো সম্পর্ক নাই, স্বাধীনতার সংগ্রামের কোনো লয় নাই। ঠিক তেমনি যে ইন্ডিজিনাস ফেস্টিভ্যালের নামে এডিসিতেও তারা কেন পেছে থাকবেন? তারাও বম্বে থেকে, কলকাতা থেকে, গুয়াহাটি থেকে শিল্পী নিয়ে এসে লক্ষ লক্ষ টাকা খরচ করে সেখানে টাকা উড়াচ্ছেন, ফুর্তি করছেন। এই হলো অবস্থা। তার সাথে এখন এই সরকারের বিজেপির তৃতীয় ইঞ্জিন, এটা হলো রিগিং করে ছাপ্পা ভোট দিয়ে যে পৌরসভা এবং পৌর পরিষদগুলোতে গঠন করেছে। কাজেই এই ইঞ্জিনগুলো তো জনগণের কোনো কাজ করে না। আপনারা দেখেছেন যে আগরতলায় সাধারণ গরিব মানুষ যারা হকারি ব্যবসা করে কোনো রকম খাচ্ছে, হ্যাঁ ঠিক, তারা ফুটপাত দখল করে আছে, তারা সরকারি জায়গা দখল করে ছোটখাটো বিটি বানিয়েছে বা এই হকিং করছে। এটা ফুটপাত বা শহর সৌন্দর্য দরকার, কিন্তু তার জন্য তো বিকল্প ব্যবস্থা করতে হবে। না, তারা খাবে কি? এদেরকে পিটিয়ে এদের সমস্ত যে সহায় সম্পদগুলো এটাকে ধ্বংস করে কোথাও কোথাও বুলডোজার দিয়ে ভেঙে দিয়ে, এটা আগরতলাতেও হয়েছে, ধর্মনগর হয়েছে। আমরা সরকারের তথা এডিসি প্রশাসন, এই পৌর প্রশাসনের এই জাতীয় যে অ্যাটিচিউড, তার তীব্র আমরা নিন্দা আমরা করছি এবং আমরা বলছি হ্যাঁ, ফুটপাত পরিষ্কার করতে হবে, বেআইনি দখল করা জায়গা উদ্ধার করতে হবে, কিন্তু তাদের জন্য বিকল্প ব্যবস্থা করুন। বামফ্রন্ট সরকার তার 25 বছরে এরকম একটা ঘটনাও করিনি। আমরা লড়াই করে অর্থ এনেছি, ঋণ করে আমরা টাকা দিয়ে উজ্জন্ত মার্কেট, আরো বহু মার্কেট আমরা করেছি। কাজেই তারা তো এখন দিল্লি এবং রাজ্যের সরকার, কেন তারা পারবে না? তো এরকম একজন অবস্থা, তখন তাদের যে ডুল পিটানো, এটা বন্ধ নেই এবং এটা যেন ক্রমশ একটা হাসি খোরাকের মজাকের মতো হয়েছে। যেমন মুখ্যমন্ত্রী, মন্ত্রী, দলীয় মুখপাত্ররা একজন নানা ধরনের ফিরিস্তি দিয়ে যাচ্ছেন।
যেমন আজ থেকে বছর দেড়েক আগে আমরা শুনলাম আমাদের মাননীয় এই শিক্ষামন্ত্রী শ্রীযুক্ত রতনলাল নাথের মুখে সরকারের 2 বছর বয়স যখন হলো যে ভিশন ডকুমেন্টের 87% হয়ে গেছে। আরো 1.5 বছরের কথা বলছি আমি। কদিন আগে যে এই তাদের একজন মুখপাত্র বলছেন 90% হয়ে গেছে। আবার সেদিন ইনফরমেশন কালচার মিনিস্টার নতুন যুবক তিনি বলেন সুন্দর বলছেন 80% হয়েছে। তাহলে 1.5 বছর আগে 87, 3 বছরের মাথায় 90%, আবার 3.5 বছরের মাথায় 80%। আমরা কোনটা বিশ্বাস করব? আবার মুখ্যমন্ত্রী কোথাও কোথাও বলছেন ভিশন ডকুমেন্টের দ্বিগুণ কাজ হয়ে গেছে। আসলে এটাই ঠিক, তারা তথ্য দিয়েছেন। এটা ক্রমশ গ্রাফ নামছে, 90 থেকে 87, 87 থেকে এই 70, 70 থেকে আরো নামবে, আসলে 0 এবং শেষ পর্যন্ত এটা হবে মাইনাস। এই হলো এই সরকারের অগ্রগতির চার্ট। এবং এই যে অভাব, আমি জাতীয় ক্ষেত্রে কথা বললাম এবং রাজ্যের যে চিত্রের কথা বললাম, ব্লকের দুর্নীতি, যত সামান্য কাজ হচ্ছে লোক পায় না, তার ঘটনা আমি গতকাল রাতে কথা বলছি। গতকাল রাতে আমার বাড়িতে, আমি সাধারণত রাত 11:30, 12টায় ঘুমাই, কালকে 12টার সব আমি ঘুমিয়েছি। কালকে বৃষ্টি ছিল, ওয়েদার খারাপ, তারপর কারফিউ। এর মধ্যেই আমার বাড়ির ইয়েতে একটা আম গাছ আছে, আম গাছ বেয়ে উঠে আমার বাড়ির ব্যালকনির 4টা পিতলের টপ নিয়ে গেছে। এটা চোরকে গালি দেব না সরকার গালি দেব? যে বৃষ্টি, তার মধ্যে কারফিউ, এই অবস্থায় যা একজনের বাড়িতে গিয়ে এই চোরকে টপ চুরি করতে যাওয়া, এটা রাজ্যের যে অর্থনৈতিক অবস্থা কি চরম। এর 3টি কারণ। একটা হলো অভাব, আরেকটা হলো স্বভাব, তার সাথে আরেকটা যুক্ত হয়েছে হলো নেশা। যে এই রাজ্যের মধ্যে, নেশামুক্ত ত্রিপুরা রাজ্যের মধ্যে এত নেশা ছড়িয়েছে এবং একাংশ যুবক এই নেশা দ্রব্য যখন ফুরিয়ে যায় তখন তাকে চুরি করা ছাড়া, ডাকাতি করা ছাড়া, হার ছিনতাই করা ছাড়া দিন দুপুরেগুলি ঘটছে, এই ঘটনাগুলি ঘটছে। এই যখন অবস্থা, তার চিত্র আমাদের সমাজ জীবনে আরো কত ভয়ঙ্কর। আমরা এই 50 দিনের মধ্যে ত্রিপুরা রাজ্যের খুন খারাপের একটা তথ্য আমরা নিয়েছি। গত 6 ডিসেম্বর থেকে 23 জানুয়ারির মধ্যে 23টা খুন, 47টা আত্মহত্যা, 32টা অস্বাভাবিক মৃত্যু, 5টা ধর্ষণ, গণধর্ষণ, 11টা শ্লীলতাহানি এবং 4টা অপহরণ। 23টা খুন, 47টা আত্মহত্যা, 32টা অস্বাভাবিক মৃত্যু, 5টা ধর্ষণ, গণধর্ষণ, 11টা শ্লীলতাহানি এবং 4টা অপহরণ। চুরি তো অসংখ্য। এই জন্য চুরিধারী, গণধর্ষণ অন্য সময় হয় না এরকম না, কিন্তু যে কোনো একটা এই সময়েতে, এই অল্প ব্যবধানে এত সংখ্যক এই ছোট্ট ত্রিপুরা রাজ্যের মধ্যে, ওই যে মাননীয় শিক্ষামন্ত্রী বলে ক্লিয়ার পিকচার অব দি, কি জানি বলছিল না একটা, ল অ্যান্ড অর্ডার। এই হলো ক্লিয়ার পিকচার অব দি ল অ্যান্ড অর্ডার। তো এই জায়গায় হলো এই অবস্থা। তো স্বাভাবিক, এই যখন অবস্থা, তখন ত্রিপুরা রাজ্যের মধ্যে যতই তারা চেষ্টা করুক ওই সন্ত্রাসী কাজ করে, ফ্যাসিস্ট সুলভ আক্রমণ করে বিরোধীদের মুখ বন্ধ করে দেওয়া,
পুলিশ লেলিয়ে দেওয়া, মিথ্যা মামলায় জড়ানো। তো দেখছেন কদিন বাদে বাদে আমাদের মাননীয় বিরোধী দল নেতা অন্যান্য নেতৃত্বদের কোর্টে যেতে হয়, কোনো জনবিরোধী কাজ করার জন্য না, যে সরকারের অন্যায়ের প্রতিবাদ করার জন্য। কাজেই এটা মুখ্যমন্ত্রী বা অন্যান্য লক্ষ লক্ষ টাকা দিয়ে অসংখ্য ফ্ল্যাগ ছাপিয়ে সারা ত্রিপুরা রাজ্য ভরিয়ে দিয়েছে। এই সরকারের এই 45-46 মাসে শুধু ফ্ল্যাক্স ছাপানোতে, বিজ্ঞাপনে যত টাকা খরচ করেছে, আমার মনে হয় তা দিয়ে যদি উন্নয়নমূলক কাজ করলে অনেক কাজ করা যেত। কিন্তু এতে কি সরকারের এই ব্যর্থতা ঢাকা যাচ্ছে না। কাজেই এখন আমদানি করতে হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে, বারবার ত্রিপুরা জানতে হচ্ছে। আমি আপনাদেরকে তথ্য দিই, আপনাদের কাছেও আছে, আপনাদেরকে এত বোকা মনে করি না আমি, নিশ্চয়ই না, যে গত 69 দিনে, উইদিন লাস্ট 69 ডেজ, ত্রিপুরাতে প্রধানমন্ত্রীকে 3 বার আনতে হয়েছে। 3 বার মানে সশরীরে না, সশরীরে 1 বার আর ভার্চুয়ালি 2 বার। 1 বার হলো 14 নভেম্বর। ভারতবর্ষে অন্য রাজ্যেও পিএমএওয়াই আছে, কিন্তু ত্রিপুরাজ্যের পিএমএওয়াই আবাস যোজনায় যারা ঘর পেয়েছেন তাদের টাকা দেওয়ার জন্য নরেন্দ্র মোদীকে আনতে হয়েছে, যখন পুর নির্বাচন প্রচার চলছিল। এরপরে নিয়ে আসলেন সশরীরে গত 4 জানুয়ারি এই স্বামী বিবেকানন্দ ময়দানে, এখানে দিয়ে অসংখ্য বাগাড়ম্বর করালেন। এবং সর্বশেষ আনলেন 21 জানুয়ারি পূর্ণ রাজ্য দিবসে, সঙ্গে অমিত শাহ, বিশ্বস্ত ওনার অনুগামীকে। এবং কি বললেন? ত্রিপুরা রাজ্যের ইতিহাস বিকৃত করা, এ রাজ্যের মানুষকে বোকা বানানো, এ রাজ্যের মানুষ যেন কিছুই জানেন না এর আগে। এর বিরুদ্ধে আমাদের রাজ্যের মাননীয় বিরোধী দল নেতা, আমাদের পার্টির পলিট ব্যুরো মেম্বার, তিনি দুবার সাংবাদিক সম্মেলন করে তাদের জবাব দিয়েছেন। এবং আপনারা জেনে খুশি হবেন যে কমরেড মানিক সরকারের যে প্রথম এই সাংবাদিক সম্মেলন, শুধুমাত্র আমাদের ত্রিপুরা সিপিএম ত্রিপুরা ফেসবুক পেজে 12 লক্ষ লোক দেখেছে এখন অব্দি, 12 লাখ ভিউয়ার। আর যদি বাকি সমস্ত চ্যানেল আপনাদের চ্যানেল সহ দেখা হয়, এটা ত্রিপুরার যে জনসংখ্যা পেরিয়ে যাবে। এটা নিশ্চয়ই শুধু ত্রিপুরা না, সারা দেশের। আমরা এই যে উনি যে কথাগুলি বলেছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই বিরোধী দল নেতা যে দিয়েছেন, আমরা এটা এই জবাব আমরা উনার যে বক্তব্যগুলো হুবহু বই ছাপিয়ে আমরা বের করছি। 10,000 বই ইতিমধ্যে আমরা ছেড়েছি। আজকে আমাদের মিটিংয়ে বলছে যে না, এটা এত কাটতি সবাই চায়, আমাদের লোক তো আছেই, আমাদের লোকের বাইরেও আজকে আরো 15,000 বই ছাপানোর জন্য অর্ডার এসছে। এই বই মাংনা তো কাউকে দিচ্ছি না, আমরা 10 টাকা দামে দিচ্ছি। আমরা আপনাদেরকে অবশ্য ফ্রি দিতে হবে না আপনাদেরকে। 25,000 বই আমরা ছেপে আমরা বের করছি। তো এই হলো এই অবস্থা। তারপর এখানে কিছু বলতে হয় এই সময়ের পলিটিক্যাল ডেভেলপমেন্ট, যে ত্রিপুরা মথা নতুন দল, নতুন নেতা না অবশ্যই, তবে বয়সে কম, খুব ভালো বলেন, তাকে শ্রদ্ধা রেখেই বলছি। ইদানিং কালে একটা চ্যানেলে তার একটা ইন্টারভিউ শুনেছি। তিনি কোথেকে দিয়েছেন আমি জানি না, নিশ্চয়ই ত্রিপুরাতে নেই, অন্য কোথা থেকে দিয়েছেন। কি বলছেন? চ্যানেল থেকে জিজ্ঞেস করা হয়েছে, আপনার এই পূর্ণ রাজ্য দিবসে আপনার কি মেসেজ? হ্যাঁ, তিনি সবাইকে অভিনন্দন জানিয়েছেন, ভালো, আমরাও জানিয়েছি। তো বলছেন যে আপনার যে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড বা আপনার যে রাজনীতি, তার লক্ষ্যটা কি? বলছেন যে আমরা একটা কনস্টিটিউশনাল সলিউশন চাই। হোয়াট ইজ কনস্টিটিউশনাল সলিউশন?
হ্যাঁ, ত্রিপুরা রাজ্যের মধ্যে এডিসি এলাকা এটা ব্যাকওয়ার্ড। ত্রিপুরা রাজ্যের ট্রাইবেলরা সেই দীর্ঘ রাজন্য শাসন এবং পরবর্তী সময়েতে কংগ্রেস শাসন, এই কারণে অন্যের সমান তাদের বিকাশ হয়নি, এটা ঘটনা। বামপন্থী ফ্রন্ট সরকারের সময়েতে আমাদের সাধ্যের মধ্যে অনেক চেষ্টা হয়েছে, যার সুবাদে আজকে আর সেই আগের দিনের মতো তাদের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সে জায়গায় দাঁড়িয়ে নেই, অনেক বিকশিত হয়েছে। হ্যাঁ, তার আরো অনেক বিকাশ দরকার। তার জন্য কি দরকার? আমরা দাবি জানাচ্ছি এডিসিকে এম্পাওয়ার করতে হবে, সংবিধান সংশোধন করে এডিসির হাতে আরো অধিক ক্ষমতা এবং অর্থকরী পাওয়ার ব্যবস্থা করতে হবে। শুধু এডিসির জন্য না, এটা সামগ্রিকভাবে এই ত্রিপুরা রাজ্যকে সমৃদ্ধ করবে। এডিসি এলাকার মধ্যে শুধু ট্রাইবেল না, ট্রাইবেল, নন ট্রাইবেল সমস্ত অংশ মানুষ উপকৃত হবে, সারা রাজ্য উপকৃত হবে। এ বিষয়ে খুমুলুং টিটিএসির তরফ থেকে একটা বক্তব্য নেই, একটা কথা নেই। ভিলেজ কমিটি নির্বাচন হচ্ছে না আজকে প্রায় 1.5 বছর। ভিলেজ কমিটিগুলোর চেহারা কি? যেখানে ত্রিপুরা মথা তারা শক্তিশালী, সেখানে কিছু ভূমিফোর সংবিধান বহির্ভূত শক্তি বলছে আমরা যে লিস্ট দেব তাকে দিতে হবে, অন্যরা পাবে কি পাবে না এটা আমার দেখার বিষয় নেই। কি করবে? নতুবা ঘন্টার পর ঘন্টা সরকারি কর্মচারীদেরকে তালা দিয়ে রাখছে, ইভেন প্রাকৃতিক ডাকেও তাদেরকে বাইরে যাওয়ার সুযোগ সেখানে নেই। আবার যেখানে বিজেপির লোক শক্তিশালী তারা সেখানে হত্যা মানে দ্বন্দ্বমন্দের কর্তা। ভোট হচ্ছে না, হ্যাঁ ঠিক আছে, মন্দের ভালো। বিগত এডিসির অধিবেশন থেকে ভিলেজ কমিটি নির্বাচনের জন্য একটা রেজুলেশন নেওয়া হয়েছে, কিন্তু আমাদের বক্তব্য হলো ত্রিপুরা মথা তাদের দাবি গণতান্ত্রিকভাবে তারা করতেই পারেন, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড বা দি গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, দিল্লি অবধি যেতে পারেন। কিন্তু কেন ভিলেজ কমিটি নির্বাচনের জন্য মুখ্যমন্ত্রীর কাছে কি ডেপুটেশন দিতে পারেন না? আগরতলা শহরে একটা জমায়েত করতে পারেন না? আর এই নির্বাচন যদি না হয় ভিলেজ কমিটিতে, তাহলে ভিলেজ কমিটি 15 ফাইন্যান্স কমিশনের অর্থ থেকে বঞ্চিত হবে, কয়েকশো কোটি টাকা বঞ্চিত হবে। কিন্তু কোনো রামাত নেই। এবং এই আজকে রাজ্য সরকার বহু শূন্য পদ ফেলে রেখে দিয়েছে, কোনো নিয়োগ করছে না। ট্রাইবেলদের মধ্যে এক সময়তে আমরা যখন প্রথম বামফ্রন্ট সরকার, দ্বিতীয় বামফ্রন্ট সরকার, পাশ করা ছেলে মেয়ে আমরা পাইনি। এখন ইঞ্জিনিয়ার, ডাক্তার, এলএলবি, ঘরে ঘরে এমএ পাস, বিএ পাস, কিন্তু খুমুলুং থেকে কোনো বক্তব্য সেখানে নেই। কাজে কনস্টিটিউশনাল সলিউশন কোন পথে? তো এতে অ্যাকচুয়ালি যে প্রকৃত যে ত্রিপুরা মথার উদ্দেশ্যটা কি, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড না অন্য কিছু, এটা ক্রমশ এই ধোঁয়াশা এটা কাটছে, মানুষ ভুটছে। আমরা বলতে চাই ত্রিপুরা মথা আরো বেশি গলা পরিষ্কার করে কেসে বলুন, আসলে আপনারা কি ভারতীয় জনতা পার্টিকে আড়াল করার জন্য, তাদেরকে সাহায্য করার জন্য, তাদের হাতকে মজবুত করার জন্য, ত্রিপুরা রাজ্যকে আর দুর্বল করার জন্য, না অন্য কিছু, এটা তাদের পরিষ্কার করতে হবে। এই সময়তে এত কিছুর মধ্যেও আমরা আমাদের রাজ্য কমিটি আজকে আমরা ধন্যবাদ জানিয়েছি ত্রিপুরা রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন সংগঠনকে, বিশেষ করে ব্যাংক, যে ইউনাইটেড ব্যাংক এমপ্লয়িজ ফোরাম, তাদেরকে গত 17 এবং 18 ডিসেম্বর সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্যের মধ্যেও তারা খুবই সফল ব্যাংক ধর্মঘট করেছেন। এই দেশের ব্যাংক সমস্ত কিছুকে প্রাইভেট করার যে চেষ্টা, জনগণের মধ্যবিত্তদের জমা টাকাকে পুঁজিপতিতে দিয়ে দেওয়ার জন্য যে সরকার পদক্ষেপ, তার বিরুদ্ধে গত 24
ডিসেম্বর সারা ভারত কৃষক সভা, খ্যাতমজুর ইউনিয়ন এবং গণমুক্তি পরিষদ নানা অসুবিধার মধ্যেও আগরতলা শহরে যে সারা জাগানো একটা মিছিল এবং জনসভা করেছে সরকার নিষেধাজ্ঞা সত্ত্বেও, আমরা ধন্যবাদ জানিয়েছি। তার সাথে জয়েন্ট ফোরাম অফ মুভমেন্ট ফর এডুকেশন, যারা শিক্ষা বাঁচাও ভবিষ্যৎ বাঁচাও এই দাবিতে ভারতের ছাত্র ফেডারেশন, ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন এবং শিক্ষক কর্মচারী শিক্ষাবিদদের সংগঠন, তারা এই সরকার যে স্কুলগুলো শিক্ষাকে যে বেসরকারি তুলে দেওয়ার জন্য যে করেছে তার বিরুদ্ধে লড়াই করেছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। তার সাথে বিভিন্ন জায়গাতে শাসক দলের সন্ত্রাস, চাপ এগুলাকে এই মোকাবেলা করে যারা গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম করছেন তাদেরকে আমরা অভিনন্দন জানাই। এর সাথে এই প্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী দিনগুলোতে আমরা ব্লক এবং মহকুমা পর্যায়ে ধর্না, গণডেপুটেশন এবং আরো নানাভাবে জনগণকে সাথে নিয়ে এই যে বললাম যে কোভিড ম্যানেজমেন্টে যাতে সরকার সতর্ক হন, সজাগ হন, তার সাথে ধান ক্রয়ে যে দুর্নীতি এটা যেন বন্ধ করে, এই যে এতে অসময়ে বৃষ্টির কারণে যে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ যাতে দেয়, কারাপশনের বিরুদ্ধে এ রাজ্যে গত 45-46 মাস প্রায় নিয়োগ নেই, নিয়োগ খরা, ড্রাই ভ্যাকান্সিসগুলো পূরণ করার জন্য এমজি এনরেগা এবং 12 যাতে পর্যাপ্ত পরিমাণ দেওয়া হয়, এগুলি বিভিন্ন দাবিতে জনগণের আমরা আগামী দিনগুলোতে ব্লক এবং মহকুমা পর্যায়ে আমরা মিছিল, মিটিং, ডেপুটেশন ইত্যাদি সংগঠিত আমরা করব। তার সাথে আমরা এই আমাদের সংহতি জানিয়েছি সংযুক্ত কিষাণ মোর্চাকে, আমাদের রাজ্যের মধ্যেও তাদের যে সংগঠন আছে সারা ভারত কৃষক সভা, খ্যাতমজুর কৃষক সভা, এই জিএমপি সহ আরো বিভিন্ন সংগঠন আগামী 31শে জানুয়ারি সারা দেশের সাথে এই ত্রিপুরাজ্যের মধ্যেও তারা যে মোদী সরকারের বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে বিশ্বাসঘাতক দিবস পালন করবেন। আমরা নৈতিকভাবে তাদের এই আন্দোলনকে সফল করার জন্য ত্রিপুরার যে সমস্ত গণতান্ত্রিক মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি। তার সাথে আগামী 23 এবং 24 ফেব্রুয়ারি 10টা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন যে এই ডাক দিয়েছে 2 দিনের ভারত বন্ধ করার জন্য, হরতাল করার জন্য, আমাদের রাজ্য কমিটি তার প্রতিও আমাদের নৈতিক সমর্থন বা সংহতি আমরা জ্ঞাপন করেছি। এ হলো লড়াই সংগ্রামের এখন সাংগঠনিক। আপনারা জানেন আমাদের 23তম পার্টি কংগ্রেস আগামী এপ্রিল মাসের 6 থেকে 10 তারিখ কেরালার কান্নুর শহরে অনুষ্ঠিত হবে। তারই অঙ্গ হিসাবে আমাদের একেবারে সমস্ত ব্রাঞ্চ থেকে রাজ্য কমিটি অবধি এই সম্মেলনগুলি চলছে গত প্রায় 5-6 মাস ধরে। বিভিন্ন কারণে আমাদের এগুলো অনেকটা দেরি হয়েছে। তো ইতিমধ্যে আমাদের 24টা মহকুমার মধ্যে 22টা মহকুমার সম্মেলন শেষ হয়েছে, 8টা জেলার মধ্যে 5টা জেলার সম্মেলন শেষ হয়েছে, বাকিগুলো ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে শেষ হবে। এবং আমরা ঠিক করেছি আগামী 27 এবং 28 ফেব্রুয়ারি, আগামী মাসের 27 এবং 28 ফেব্রুয়ারি আমাদের 23তম পার্টির রাজ্য সম্মেলন সংগঠিত হবে আগরতলায়। যদি কোভিড পরিস্থিতি যদি ভালো হয় তাহলে আমরা 27-এর আগের দিন অথবা 28-এর পরের দিন, এটা এখনো আমরা ঠিক করিনি, চূড়ান্ত করিনি, একটা জনসভা করারও আমাদের ইচ্ছা সেখানে আছে। এ হলো আজকে রাজ্য কমিটির ব্যাপার। আর সর্বশেষ, এটা রাজ্য কমিটির ব্যাপার নয়, এটা আরেকটা, যে আজকে
10,323 যারা ভিকটিম শিক্ষকরা, গত বছর তারা সরকারের প্রতিশ্রুতি পূরণের দাবিতে তাদের চাকরি যাতে পুনর্বহাল করে বা নতুন করে চাকরির ব্যবস্থা করে, বামফ্রন্ট সরকার যে 13,000 পোস্ট ক্রিয়েট করেছিল তার মধ্য দিয়ে সুযোগ তৈরি করে দেয় বা যেভাবেই হোক, তারা শান্তিপূর্ণভাবে গণ অবস্থান সংগঠিত করছিল সিটি সেন্টারের সামনে। এরকম শীতের একটা ভোরে অমানসিকভাবে ফ্যাসিস্ট সুলভ কায়দায় পুলিশ লেলিয়ে দিয়ে ঘুমিয়ে থাকা অবস্থায় শিক্ষক শিক্ষিকা, তাদের বাচ্চারাও ছিল, এদের কম্বল কাপড় চোপড় কেড়ে নিয়ে এদেরকে শুধু তুলে দেয় না, এদেরকে লাঠিপেটা করে রক্তাক্ত করে তাদের এই গণতান্ত্রিক আন্দোলনকে দমন করে। আজকে তার 1 বছর পূর্তি, আজকে তারা কালো দিবস পালন করছিল। আজকেও শুনলাম, আমরা রাজ্য কমিটি মিটিংয়ে ছিলাম, সেখানে বিপ্লব দেব সরকারের পুলিশ গিয়ে আবার তাদের এই আন্দোলনকে বাধা দিয়েছে এবং তাদেরকে চ্যাংদোলা করে তুলে নিয়ে গিয়ে এই শিক্ষক শিক্ষিকাদের অ্যারেস্ট করে এই বাধাঘাটে নিয়ে গেছে। ছেড়েছে কিনা আমি জানি না। আমরা আমাদের পার্টির তরফ থেকে সরকারের এই ভূমিকাকে আমরা নিন্দা করি, নিন্দা জানাই এবং আমাদের পার্টির তরফ থেকে এই দাবি জানাই যে এটা বিপ্লব দেব সরকারের তথা বিজেপি সরকারের প্রতিশ্রুতি। এখন আসামের যিনি মুখ্যমন্ত্রী তিনি এসে বলেছিলেন যে তাদের ন্যায় দিলায়েগা। কোথায় সেই ন্যায়? কোথায় সেই তাদের প্রতি সহানুভূতি? এটা না করে আজকে এদের বিরুদ্ধে চরম ফ্যাসিস্ট সুলভ চালাচ্ছে। এটা নিশ্চয়ই ত্রিপুরাজ্যের কোনো অংশের গণতান্ত্রিক মানুষ এই ভূমিকাকে কেউ যে গ্রহণ করবে না। এই হলো মোটামুটিভাবে আমাদের আজকে রাজ্য কমিটির মিটিংয়ের যে মূল কথাগুলো। যদি আপনাদের জানার কিছু থাকে জিজ্ঞেস করতে পারেন। জিতেন্দ্রবাবু, বৈঠকে 23-এর নির্বাচনী সংক্রান্ত কোনো বিষয়ের অনকৌশল বা আলোচনা? না, এরকম, কারণ আমি যা বলেছি এটাই, 23 নিশ্চয়ই 23 হোক, শুধু 23 কেন 24, আমরা যেহেতু একটা রাজনৈতিক দল, আমাদের এটা মোকাবেলা করতেই হবে। কাজে এটা মোকাবেলা করতে গেলে পরে যে ধরনের সংগঠন দরকার পার্টিকে এবং তার যে র্যাঙ্ককে যেভাবে সজাগ করা দরকার, এটা তো এই কথাগুলি বললাম যে রাজনৈতিকভাবে সংগঠন যেমন মজবুত করতে হবে এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে, তাহলে শত্রু যতই ষড়যন্ত্র করুক এটা মোকাবেলা করা অসম্ভব কিছুই না। এনিথিং এলস? কেউ আর? না, এখনো ঠিক হয়নি। আজকে মাত্র যেহেতু তারিখ হয়েছে, আমরা যোগাযোগ করবো, বলবো সময়ে। 5 রাজ্যে নির্বাচনের পর নির্বাচনকে ত্রিপুরার যে নির্বাচন বা অন্য বিধানসভা নির্বাচনে এগিয়ে নিয়ে আসার বিষয়ে চর্চা শুরু হয়েছে। যদি কোনো কারণে এরকম হয়? হ্যাঁ, নিশ্চয়ই। অবস্থা যেরকম আমাদের উদ্যোগও সেরকম থাকবে। আমরা যে একটা সক্রিয় রাজনৈতিক দল, কাজেই আমাদের সামনে অনুকূল পরিস্থিতি বা প্রতিকূল পরিস্থিতি যাই থাক না কেন, এটা যে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে জাতীয় এবং রাজ্যের সমস্ত পরিস্থিতিতে আমাদের সাধ্যমতো আমাদের যে প্রতিক্রিয়া দেওয়ার বা ভূমিকা নেওয়ার আমরা নেব অবশ্যই। হ্যাঁ, নিশ্চয়ই। অপ্রস্তুত হওয়ার তো কোনো কারণ নেই। আচ্ছা আচ্ছা। আর কোন বন্ধু? 27 ফেব্রুয়ারির আগে পশ্চিমবঙ্গের যে নির্ধারিত সম্মেলন ছিল, সেখানে সেন্ট্রাল কমিটির কয়েকটি বিধি নিয়ম মানা হয়েছে এবং সর্বশেষ প্লেনামের কিছু নীতিও মানা হয়েছে। ত্রিপুরা ক্ষেত্রে কোন কোন নীতি মানা হবে? বয়স? না,
এটা কতগুলি ফ্লেক্সিবিলিটি আছে। একটা হলো সেন্ট্রাল কমিটির জন্য করেছে, আর কতগুলো হলো রাজ্যগুলো তাদের নিজস্ব পরিস্থিতিতে তারা সেরকম ভাবে কমিটি গঠন করার ক্ষেত্রেতে, অর্থাৎ বয়স বা একজন কয়টা টার্মে থাকবেন, এটা রাজ্যগুলোর উপরে স্বাধীনতা দেওয়া হয়েছে। আমরা আমাদের মতো আমরা করছি। 82-তে বেশি হবে না কম হবে? না, এটা তো কম হবেই। 82 থেকে তো সবখানি কমছে। যেমন আমাদের রাজ্য কমিটিও ছোট হবে এখন আগামী দিন, এটা ঠিক হবে আগামী রাজ্য কমিটির সভাতে। নিকুঞ্জবাবু, দলের নতুন মুখদের সেরকম ভাবে সামনে দেখা যাচ্ছে না বা কেন? সেরকম চেনা? কেন আমাদের এবার যে এই 24টা মহকুমার মধ্যে 22টা যে হয়ে গেল, তার মধ্যে 6 জন সেক্রেটারি পরিবর্তন হয়েছে। তো 22 জনের মধ্যে 6 জন, তোমার 6 জন মানে তো মোর দেন 25%। এটা যে কোনো দলের পক্ষে এটা এক ধরনের প্রায় রেডিক্যাল ডিসিশনের মতোই, এটা কম কথা নয়। এবং বহু নতুন মুখ, নতুন চেহারা এসছে এবার কমিটিগুলোতে। আগামী নির্বাচনে সিপিএম নেতৃত্বে যদি বামফ্রন্ট যদি ক্ষমতাসীন হয় তাহলে কি মুখ্যমন্ত্রী পাল্টাবে? ওটা তো নির্বাচন আসুক না, এত তাড়াতাড়ি কেন? ওকে, থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। হ্যাঁ, টাকা দিয়ে লাগতো না। আচ্ছা। আমার